ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খাগড়াছড়ি আসন নম্বর 298 জনাব আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। জনাব আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার এই ঐতিহাসিক, সাহসী এবং দূরদর্শী বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের জননেতা অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট এই মহান সংসদে পেশ করেছেন তা কেবল একটি বার্ষিক আয় ব্যয়ের খতিয়ান নয়, এটি গণ আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে একটি নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ার বৈপ্লবিক ইস্তিহার। এই বাজেটের মূল সুর একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দিকে যাত্রা। বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে লক্ষ্য আমাদের সরকার নিয়েছে, এই বাজেট তার প্রথম শক্তিশালী পদক্ষেপ। আমি সরকারি দলের একজন সংসদ সদস্য হিসাবে এই জনবান্ধব বাজেটকে সর্বান্তকরণের সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের সরকার প্রথাগত অর্থনীতির বাইরে গিয়ে এই বাজেট এমন কিছু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে যা দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। মধ্যবিত্তের অর্থনৈতিক সুরক্ষা, বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও আমাদের সরকার সাধারণ মানুষের কথা ভুলে যায়নি। ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে, যা আগে 3 লক্ষ ছিল। এটি প্রমাণ করে আমাদের সরকার কর আদায়ের চেয়ে জনগণের স্বস্তিকে প্রাধান্য দেয়। মাননীয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের জন্য করমুক্ত টার্নওভারের সীমা 50 লক্ষ টাকা থেকে 1,70 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। এটি কেবল কোনো অনুদান নয় মাননীয় স্পিকার, এটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তর করার একটি ঐতিহাসিক পদক্ষেপ, উদ্যোগ। সবুজ ও টেকসই ভবিষ্যৎ, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি ইভি আমদানিতে যে ব্যাপক শুল্ক ছাড় দেওয়া হয়েছে তা ব্যতিক্রমধর্মী। এর মাধ্যমে আমাদের সরকার বিশ্বকে জানিয়ে দিল, আমরা কেবল বর্তমানের প্রবৃদ্ধি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখি। দেশীয় শিল্পের সুরক্ষা, বর্জ্য তেল উৎপাদন, দেশীয় প্রতিষ্ঠানগুলোকে 10 বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানি নির্ভরতা কমবে এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড শক্তিশালী হবে। গঠনমূলক চ্যালেঞ্জ ও সরকারের দূরদর্শী সমাধান। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের ভাইয়েরা হয়তো এই বাজেটের আকার ও রাজস্বের লক্ষ্যমাত্রা নিয়ে সমালোচনা করবেন, কিন্তু আমি তাদের মনে করে দিতে চাই, বড় স্বপ্ন না দেখলে বড় অর্জন সম্ভব নয়। আমরা চ্যালেঞ্জ লুকাতে চাই না, বরং তা মোকাবেলা করার সৎ সাহস রাখি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বনাম প্রবৃদ্ধি। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য, তা অত্যন্ত সুসংহত। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কঠোর মনিটরিং পলিসি গ্রহণ করেছে। বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং নিত্যপণ্যের সরবরাহ চেইন ঠিক রাখতে আমাদের সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। স্টার ট্যাক্স নেট, নট হাই ট্যাক্স রেট। আমরা সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়াচ্ছি না। লটারি বা অনলাইনের গেমের মতো অনুৎপাদনশীল খাতে কর বাড়িয়ে 25% করা হয়েছে। এনবিআর এর শতভাগ আধুনিকায়নের মাধ্যমে আমরা কর ফাঁকি রোধ করব। করের হার না বাড়ালেই করের আওতা, ট্যাক্স নেট প্রসারিত করব। ব্যাংকিং খাতের সুশাসন, ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে বাজেটে যে বিশেষ সংস্কার বরাদ্দ রাখা হয়েছে তা আগে কখনোই কোনো সরকার করার সাহস দেখায়নি। সকল বাস্তবায়নে
সফল বাস্তবায়নের সরকারি দলের এমপি হিসাবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। মাননীয় স্পিকার, এই বাজেটকে শতভাগ সফল করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ বাস্তবায়নে আমি 3টি সুনির্দিষ্ট ও গঠনমূলক প্রস্তাব রাখছি। ফলাফল ভিত্তিক বাজেট তদারকি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়িত হয়। খরচের খতিয়ানের পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান যাচাইয়ের জন্য একটি বিশেষ তদারকি সেল গঠন করা হোক। সামাজিক নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়ানো হয়েছে। এই টাকা যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি প্রকৃত গরিব মানুষের হাতে পৌঁছায়, সেজন্য শতভাগ মোবাইল ক্যাশলেস পেমেন্ট নিশ্চিত করতে হবে। যুব কর্মসংস্থানের বিশেষ সেল, দেশের শিক্ষিত ও বেকার তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে স্টার্ট আপ ও ফিন্যান্সারদের জন্য আইটি খাতে করমুক্ত সুবিধা আরো বাড়ানোর অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সরকার সারা দেশের সুষম উন্নয়নের জন্য যে বিশাল কর্মযোগ্য বরাদ্দ বাজেট রেখেছে তার আলোকেই আমি আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম দুর্গম ও অনগ্রসর অঞ্চল খাগড়াছড়ি পার্বত্য জেলার মানুষের ভাগ্য বদল ও স্থায়ী অর্থনৈতিক মুক্তির জন্য এই বাজেট থেকে সুনির্দিষ্ট কিছু বিশেষ বরাদ্দ দাবি করছি। বিশেষ থোক বরাদ্দ, প্রশাসনিক সংস্কার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খাগড়াছড়ি পার্বত্য জেলা 3টি পৌরসভা এবং 9টি উপজেলা নিয়ে গঠিত। ভৌগোলিক অবস্থান ও বাস্তবতার দিক থেকে দেশের অন্যান্য সাধারণ জেলার তুলনায় আমার এই পার্বত্য জেলা সম্পূর্ণ ভিন্ন, অত্যন্ত দুর্গম, যার আয়তন ও উপজেলার সংখ্যা দেশের অনেক জেলার চেয়েও বেশি। কিন্তু জাতীয় বাজেটে এর আসন ভিত্তিক সাধারণ বরাদ্দ আমার আসনের জন্য আসে, তখন 9টি উপজেলা ও 3টি। মাননীয় সদস্য, সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, 2 মিনিট বাড়ানো হলো। এই বিশাল অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করতে আমাকে চরম হিমশিম খেতে হয়। মাত্র 1টি বা 2টি উপজেলা নিয়ে গঠিত আসনের সমান বরাদ্দ দিয়ে এই বিশাল দুর্গম পার্বত্য অঞ্চলের সুষম উন্নয়ন সাধন কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমার এলাকা স্বাস্থ্যসেবা খুবই পিছিয়ে আছে, তাই আমি স্বাস্থ্য খাত থেকে একটি মেডিকেল কলেজের পাশাপাশি আধুনিকায়নের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাত থেকে আমি এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের এখানে বনায়নের জন্য একটা বনায়ন গবেষণা কেন্দ্র স্থাপনের আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমাদের শিক্ষা বা স্কুল কলেজগুলোর অবস্থা খুব করুন। সেখানে যেই কয়জন শিক্ষক থাকার কথা তার অর্ধেকেরও কম শিক্ষক বিদ্যমান, কারণ শিক্ষকরা গেলে ওখান থেকে আবার ফিরে চলে আসতে চায়। সরকারি কর্মচারীরা ওখানে গেলে কেউ থাকতে চায় না। কেউ যদি আপনার পরিবেশ বা পাহাড়ের প্রেমে পড়ে থাকতে চায়, তাদেরকে আবার হঠাৎ করে আপনার ইয়েতে নিয়ে আসে, প্লেনল্যান্ডে নিয়ে আসে। যেমন ইতিমধ্যে আমার একজন অনেক দিনের পাহাড়কে ভালোবেসে একজন এক্সিডেন্ট আছে পৌরসভার, যার উপরে এলাকার মানুষ সন্তুষ্ট, সেও সন্তুষ্ট, তাকে কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে প্লেনল্যান্ডে। এখন প্রশ্ন হলো, যেখানকার যে পাহাড়কে বুঝানো হয়, বলা হয় যে একটা পানিশমেন্ট জোন, তো পানিশমেন্ট জোনে কেউ গেলে থাকতেও চায় না। এই ট্রেডিশন থেকে আমাদের মন্ত্রণালয়গুলো বেরিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের কলেজগুলোর ডরমেটরি, একাডেমিক ভবন ইত্যাদি জিনিসগুলো অত্যন্ত সংকট অবস্থা আছে। আমাদের এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষ করে পাহাড়ের চূড়া এবং পাহাড়ের ঢালে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কেউই পানির সুবিধা পায় না। 1000 ফিট নিচ থেকে পানি এনে পানি উঠিয়ে খেতে হয় অনেক পাহাড়িদেরকে, অনেক বাঙালিদেরকে। এই কঠিন বাস্তবতা থেকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয়